সুতরাং তৃণমূল এবং বিজেপি কে জিতলো কে হারলো এটা বড় কথা নয়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ গরিব মানুষ। ভোট কী হবে এ কথা জিজ্ঞাসা করবেন না। আমার কথা হচ্ছে তৃণমূল নেতাদের পকেটে ঢুকেছে, তাদের বিরুদ্ধে তোমরা কড়া ব্যবস্থা নাও। সেজন্য প্রকল্প বন্ধ করে দেবে কেন? প্রকল্পটা তৃণমূল নেতাদের নয়, গরিব মানুষের। বা এই দেখছেন ওবিসি, সবটাই পরিকল্পিত দুর্নীতি করে আটকে দেওয়ার একটা বাসনা রাজ্য সরকারের আছে। যে এই পশ্চিমবঙ্গের বুকে রাজনীতির সঙ্গে ধর্মকে মিশিয়ে দেওয়ার রাস্তাটা তৈরি করলেন মমতা। আমি নিজে একটা ধার্মিক পরিবারে বড় হয়েছি। তুলসী গাছ লোকে তার নিজের ঘরের প্রাঙ্গণে থাকে, সেখানে সন্ধেবেলায় এসে তুলসীতলায় মায়েরা, ঠাকুমারা, দিদিমারা তারা পুজো করেন। হঠাৎ করে রাজপথে তুলসী গাছ। নমস্কার, ওঙ্কার বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। আর আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। দীর্ঘ 3 বছর বন্ধ থাকার পর অবশেষে রাজ্যে 100 দিনের যে কাজ, সেই কাজটা শুরু করার জন্য কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে নির্দেশ দিয়েছে কেন্দ্রকে যে 1 আগস্ট থেকে এই প্রকল্প শুরু করতে হবে রাজ্যে। আর পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর শ্রমিকের পক্ষ থেকে আইনজীবী ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এই জয়টাকে আপনি কীভাবে দেখেন? এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আদেশ, যদিও এই আদেশটা বহু আগেই দেওয়া উচিত ছিল এবং বিচারপতিরা বহু আগেই তারা এই মনোভাবটাও প্রকাশ করেছিলেন যে আমরা এটা করতে চাইছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আদালতে বিজেপি এবং রাজ্য সরকার, মানে কেন্দ্র সরকার, রাজ্য সরকার, তারা পরস্পরের মধ্যে টাকা চুরি হয়েছে, হ্যানা হয়েছে, ত্যানা হয়েছে বলে তর্ক বিতর্ক করে বিষয়টা অনেক দিন দেরি করিয়ে দিলেন। 100 দিনের কাজ ভারতবর্ষের বুকে অন্যতম একটা গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক কাজ, যা মানুষকে ক্ষমতায়িত করে। ওই বিভিন্ন অনুদান নয়, শ্রম দিয়ে তুমি অর্থ উপার্জন করো, সরকার তোমাকে শ্রমের অধিকার দেবে। এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল ইউপিএ আমলে। তো সেই এত বড় গুরুত্বপূর্ণ কাজটাকে বিজেপি সরকার ক্ষমতা আসার পর তারা চারিদিকে এই কাজটা যাতে না হয় তার একটা সুচতুর পরিকল্পনা করেছিলেন। তারই সমস্ত ম্যানিফেস্টেশন চলছিল এখানে আদালতে মামলা হওয়ার পরেও। আর তৃণমূল কংগ্রেস যথারীতি সব ব্যাপারে দুর্নীতি করেন এবং সেই দুর্নীতির সুযোগ নিয়ে বিজেপি তারা এই জনকল্যাণমূলক কাজগুলোকে আটকে দেন। শেষ পর্যন্ত আদালত ঘোষণা করেছেন, খুব ভালো লাগলো। আপনার আসার আগেই এই ক্ষেতমজুর সংগঠনের লোকেরা এসেছিলেন দল বেঁধে। তাদের আমি পরামর্শ দিলাম শুধু আদালতের নির্দেশ হলেই হবে না, সেটাকে কার্যকর করার জন্য মাঠে ঘাটে অনেক বেশি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। এটাকে যদি আমরা কার্যকর করাতে পারি, যা আইনে আছে, আইনের বাইরে যাওয়ার কথা বলছি না, আইনের যে সমস্ত অধিকার দেওয়া আছে সেটাকে যদি কার্যকর করা যায় তাহলে অনেক বড় কাজ হবে বেকারিত্ব দূর করার ক্ষেত্রে এবং রাজ্যের সম্পদ তৈরি করার ক্ষেত্রে। আমি তো ওদেরও বলেছি যে আপনারা ধীরে ধীরে 100 দিন কেন, এটা বলুন 100 থেকে 150, 150 থেকে 200 এই আন্দোলনে এগিয়ে যান। এটা আমার নিজস্ব উপলব্ধি ওদের কাছে বললাম। বিজেপি বলছিল যে তৃণমূল কংগ্রেস এই প্রকল্পের টাকাগুলো তৃণমূল নেতাদের পকেটে ঢুকছে, তাই বন্ধ করতে বলেছিল। দুর্নীতি কিন্তু হয়নি তাহলে? আমার কথা হচ্ছে তৃণমূল নেতাদের পকেটে ঢুকেছে, তাদের বিরুদ্ধে তোমরা কড়া ব্যবস্থা নাও। সেজন্য প্রকল্প বন্ধ করে দেবে কেন? প্রকল্পটা তৃণমূল নেতাদের নয়, গরিব মানুষের। সেই গরিব মানুষদের তৃণমূল নেতারা ঠকাচ্ছেন, আর তোমরা তৃণমূল নেতাদের সঙ্গে একটা এই চুরি করেছো, চুরি করো নিয়ে এই বোঝাপড়া করে কার ক্ষতি করছো? গরিব মানুষের ক্ষতি করছো। এইটাই ছিল মূল প্রতিপাদ্য বিষয়, যে আইনের যে বাধ্যবাধকতা সেটাকে তোমরা কার্যকর করো। চোর ধরো, আমরাও তো জোর গলায় বলছি চোর ধরো, কিন্তু চোর ধরার নাম করে উলুখোগড়ার প্রাণ গিয়ে লাভটা কি? এবারেও কি দুর্নীতি হবে না? তৃণমূল কংগ্রেস আর বিজেপি ক্ষমতায় থাকবে, দুর্নীতি হবে না এটা ভাববেন না। আমি বারবার এই কথাটা বলি, প্রশাসনিক দুর্নীতি করার ক্ষেত্রে তৃণমূল এবং বিজেপির মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই। অতএব দুর্নীতি হতে পারে, কিন্তু তার বিরুদ্ধেই তো আমাদের লড়াই। আমরা এই খেটে খাওয়া মানুষকে তার বিরুদ্ধে সংগঠিত করছি যে তোমরা দুর্নীতি করবে নেতারা আর আমরা গরিব মানুষ মার খাবো, এটা হতে দেবো না। মুখ্যমন্ত্রী কালকে বললেন যে ওবিসি বিষয়টা হাইকোর্টে আটকে রয়েছে, তাই নিয়োগ করা যাচ্ছে না। ওবিসি সমস্যা? দেখুন, এই রাজ্যে মুখ্যমন্ত্রী বা এই রাজ্য সরকার চান না যে কোনো স্থায়ী নিয়োগ হোক, এবং সেজন্যই তারা জটিলতা পাকাচ্ছেন। তারা জানেন যে আমরা জটিলতা পাকিয়ে রাখবো এবং হলে পরেই সেটা আইনের দরজায় যাবে। পশ্চিমবঙ্গ মানুষ তো সবাই তো আর ওই রকম ভাতা নির্ভর জীবনযাপন করেন না। অনেক মানুষ আছেন যারা প্রতিবাদও করতে জানেন, তারা আদালতে আসবেন, আদালত বিচার করে বেআইনি কাজ হলে তাকে স্থগিতাদেশ দিতে বাধ্য হবেন আদালতের তো কোনো উপায় নেই। আদালত তো বলতে পারেন না যে বেআইনি কাজ হচ্ছে, সেই বেআইনি কাজ চলুক।
তার তো সাংবিধানিক দায়িত্ব আছে। সেজন্যেই দেখবেন বিভিন্ন নিয়োগপত্র হয়, নিয়োগে যে ঘোষণা হয়, বা এই দেখছেন ওবিসি, সবটাই পরিকল্পিত দুর্নীতি করে আটকে দেওয়ার একটা বাসনা রাজ্য সরকারের আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সরকার, রাজ্য সরকারের পক্ষ থেকে যেটা সার্ভে করা হয়েছিল, সার্ভে করার পরে এই পদক্ষেপ রাজ্য সরকার। তো উনি ওইসব বক্তৃতা করে লাভ নেই, তো বিচারপতিদের কাছে বোঝাতে পারছেন না। বিচারপতিরা তো তাদের যা কার্যক্রম দেখেই সিদ্ধান্ত নিচ্ছেন। উনি বাইরে এক কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, আর সেই কথাটা যুক্তিসঙ্গতভাবে আদালতে তিনি প্রমাণ করাতে পারছেন না। ওদের পক্ষে যারা আইনজীবী আছেন যথেষ্ট দক্ষ, সুতরাং যদি উনি যা বলছেন তা যদি তথ্যভিত্তিক হয়, তাহলে আদালত তো তাদের কথাই গ্রহণ করতেন। তার মানে উনি যে কথা বলেন জনসমক্ষে কার্যকর করার ক্ষেত্রে সেটা করেন না। অন্ন, বস্ত্র, বাসস্থান, কর্মসংস্থান, এই এজেন্ডা 26-এর রাজনীতিকে হবে না? তুলসী গাছ বর্তমান রাজনীতি এজেন্ডা। এটাই দুর্ভাগ্য। দেখুন 2011 সালের পর থেকে আমি ধারাবাহিকভাবে বলছি, হয়তো আপনাদের চ্যানেলেও বহুবার বলেছি, যে এই পশ্চিমবঙ্গের বুকে রাজনীতির সঙ্গে ধর্মকে মিশিয়ে দেওয়ার রাস্তাটা তৈরি করলেন মমতা। তিনি ক্ষমতায় এসে ইমাম ভাতা, পুরোহিত ভাতা, মন্দির ভাতা, মসজিদ ভাতা এইসব চালু করলেন। দুর্গাপুজোর ভাতা, সরকারের যে নির্দিষ্ট গণতান্ত্রিক কর্মসূচি, যে কর্মসূচি মানুষের মঙ্গল হতে পারে, সেই সব ক্ষেত্রে না গিয়ে তিনি এই সমস্ত কাজকর্ম করে ধর্মের সুড়সুড়ি দিলেন। এখন দুজনের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে কে বেশি ধার্মিক রাজনীতিবিদ। সেক্ষেত্রে মমতা তো মোদির কাছে হারবে, কিন্তু মূলত এক জায়গায় থাকবে, যে পশ্চিমবঙ্গের মতো একটা প্রগতিশীল চিন্তার রাজ্যকে আমরা খুব সাফল্যের সঙ্গে ধর্মীয় বিভাজনের ক্ষেত্র করতে পেরেছি। আচ্ছা ভাবুন তো, আমি ধর্মবিরোধী, আমার কাছে মনে হয় ধর্ম একটা অযৌক্তিক ব্যাপার, কিন্তু বহু মানুষ মনে করেন এটা যুক্ত ভালো। আমি বহু ধার্মিক পরিবার দেখেছি, আমি নিজে একটা ধার্মিক পরিবারে বড় হয়েছি। কখনো তাই দেখিনি তুলসী গাছ রাজপথে পোতা হয়। তুলসী গাছ লোকে তার নিজের ঘরের প্রাঙ্গণে থাকে, সেখানে সন্ধেবেলায় এসে তুলসীতলায় মায়েরা, ঠাকুমারা, দিদিমারা তারা পুজো করেন। হঠাৎ করে রাজপথে তুলসী গাছ, এটা কি ধর্মের প্রতি আনুগত্য, না ধর্মকে ব্যবহার করে দৌরাত্ম্য? এটা বুঝতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বলছেন যে আমার বাড়িতে 40টা তুলসী গাছ আছে। এটা থাকতেই পারে, উনি তো ধর্মপ্রাণ মানুষ। ওর বাড়িতে 40টা, 80টাও থাকতে পারে। ওর বাড়িতে নিম গাছও থাকে। ওর বাড়িতে কী নেই? ওর বাড়িতে নেই এমন কিছু পৃথিবীতে নেই, আর উনি জানেন না এমন কিছু, ওইরকম জ্ঞানী মানুষ পৃথিবীতে আর নেই। ইরান ইসরায়েল যুদ্ধ চলছে, মধ্যপ্রাচ্যের এখন অস্থির অবস্থা। দেখুন, আমরা বারবার বলি যে আমেরিকান সাম্রাজ্যবাদ, তারা পৃথিবীর অধিকাংশ দেশে অধিকাংশ মানুষের যে মৌলিক অধিকার, যে মানবিক অধিকার, সেটাকে দাবিয়ে রাখার জন্য বিভিন্ন জায়গায় স্বৈরাচারী শাসকদের লালন পালন করছে। ইসরায়েলের সরকারে, বিশেষ করে নেতানিয়াহু সরকার, যেভাবে নির্মমতার সঙ্গে মানুষ খুন করছেন, সামান্যতম চোখের পলক তার পড়ে না। শিশু, নারী নির্বিশেষে হাসপাতাল, স্কুল, কলেজ ভেঙে গুড়িয়ে দিচ্ছেন। আর ট্রাম্প ক্ষমতায় এসে বললেন গাজাকে আমি পরিষ্কার করে দিও, সেখানে আমি একটা ভালো সৈকত তৈরি করব, লোকে বেড়াতে যাবে। একটা পুরো জনগোষ্ঠীকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা। আমেরিকা ইতিপূর্বে আমরা দেখেছি ইরাকি কাণ্ড করেছেন, লিবিয়া কী করেছেন, লেবাননে কী করেছেন। আমেরিকা তার সাম্রাজ্যবাদের থাবা চারিদিকে বসাবার চেষ্টা করছেন। ওরা ভেবেছিলেন ইসরায়েল এত শক্তিশালী হয়ে গেছে, এবার ইরানকেও ধাক্কা মারবো, কারণ ইরান একটা প্রাচীন সভ্যতার দেশ। ছেলেবেলায় আজকে ইরান কিন্তু এটা পারস্য বলেই পরিচিত, তার একটা অতীত ঐতিহ্য আছে, সে একটা সভ্যতার প্রতিবিরোধ। তার মধ্যে আজকে মৌলবাদীরা মাথাচাড়া দিয়েছে। কেন মৌলবাদীরা মাথাচাড়া দিয়েছে? আমেরিকান সাম্রাজ্যবাদীর মানবতা বিরোধী কাজের জন্যেই। ইসরায়েল ভেবেছিল এবার আমি ইরানকে ঠান্ডা করব, কিন্তু ওরা বুঝতে পারেনি যে তারাও পরমাণু শক্তিধর, তাদেরও ক্ষমতা আছে, তারা আজকে পাল্টা মারছে। আমাদের দাবি, ইরানের কমিউনিস্ট পার্টি যে দাবি করেছেন যে অবিলম্বে এই প্রতিক্রিয়াশীল যুদ্ধ বন্ধ করো, ইরানের বুক থেকে এই মৌলবাদী শাসনকে হটাতে হবে, এবং ইসরায়েলের থেকেও এই মৌলবাদী শাসকদের হটাতে হবে। প্রত্যেক মানুষের তার নাগরিক অধিকার, বাসস্থানের অধিকার নিশ্চিত করতে হবে। আজকে যেই মুহূর্তে ইসরায়েল মার খাচ্ছে, তখন ট্রাম্প লাপাচ্ছেন যে আমি যুদ্ধ করব। তো এতদিন তো বলনি, যখন প্যালেস্টাইন থেকে গুড়িয়ে দেওয়া হচ্ছিল, যে আমি ইসরায়েলকে ধমক দেবো। আর আমার ভারতবর্ষ,
যে ভারতবর্ষ পৃথিবীর কাছে জোট নিরপেক্ষ নীতির জন্য সম্মানিত ছিল, আদরণীয় ছিল, যে ভারতবর্ষ ধারাবাহিকভাবে প্যালেস্টিয়ান লোকেদের তাদের দেশের অধিকার, জমির অধিকার স্বীকার করে এসেছে, আজকে সেই ভারতবর্ষ নির্লজ্জের মতো ইসরায়েলকে সমর্থন করছে। বুঝতে হবে তার কারণ, ভারতবর্ষের বুকে ধর্ম নয়, ধর্মীয় মৌলবাদ, ওই যা করছে জায়োনিস্ট, ওই যা করছে খমেইনি, একই লাইনে ভাবনা। আমরা চাই যুদ্ধ বন্ধ হোক, প্রত্যেকটা মানুষ তার যে স্বভূমিতে ফিরে যান, শান্তিতে বসবাস করুন, এবং কোন দেশে কে শাসন করবে সেটা সেই দেশের মানুষ ঠিক করুন। আছে কালীগঞ্জ উপনির্বাচন হচ্ছে, ফল কি হবে? আমি তো যেটুকু খবর শুনলাম সকাল থেকে সেখানে নাকি হামলা হচ্ছে। তাহলে একটা কোঅপারেটিভ নির্বাচনে যারা হামলা করে তারা একটা উপনির্বাচনে শান্তিপূর্ণ করতে দেবে? এটা ভাবতে পারেন আপনি? এগুলো এক ধরনের কিন্তু মৌলবাদী চিন্তা, যে কাউকে মত প্রকাশ করতে দেব না, আমি যা করব, গুন্ডামি করব, হাজানি করব, চুরি করব, বদমাইশি করব, সেটাকেই মেনে নিতে হবে। এই হচ্ছে তৃণমূলের কালচার। তাই কালীগঞ্জে ভোট কী হবে এ কথা জিজ্ঞাসা করবেন না, জিজ্ঞাসা করুন মানুষ নির্বিঘ্নে মতামত প্রকাশ করতে পারবে কি, তারপর তো ভোটের কথা। এ রাজ্যে তৃণমূল ক্ষমতায় থাকলে মানুষ নির্বিঘ্নে তার নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। এটা গণতন্ত্রের পক্ষে একটা বিপজ্জনক প্রবণতা। তৃণমূল বলছে যে ওরা ব্যবধান বাড়ানোর কথা ভাবছে, বিজেপি বলছে আগেরবারে সেকেন্ড হচ্ছে, এবার ফার্স্ট হবো। কি তো আমি বলি শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির ঝগড়া, এটার মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু দুজনেই ধর্মীয় উস্কানি দিচ্ছেন। এবং কি হচ্ছে আলটিমেটলি, গরিব মানুষগুলো কিন্তু বঞ্চিত হচ্ছেন। গরিব মানুষগুলো ওই যেমন দেখলেন মহেশতলায় গরিব ফেরিওয়ালা, তার জায়গায় সেখানে তুলসী গাছ বসিয়ে দেওয়া হলো। কে ক্ষতিগ্রস্ত হলো? গরিব ফেরিওয়ালাটা ক্ষতিগ্রস্ত হলো। হিন্দু ধর্মের কোনো প্রসার হলো না, কিন্তু একটা গরিব মানুষ তার জীবন জীবিকা থেকে বঞ্চিত হচ্ছেন। সুতরাং তৃণমূল এবং বিজেপি কে জিতলো কে হারলো এটা বড় কথা নয়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ গরিব মানুষ। তাঁদের আমি আহ্বান করব, আপনারা ঐক্যবদ্ধ হন, ভয় ফেলে দিয়ে হাতে লাঠি নিয়ে নিজের অধিকার প্রয়োগ করুন। কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস বলছে যে তাদের জয় তো নিশ্চিত, এবারে ব্যবধান কতটা বাড়বে তাই নিয়ে তারা চিন্তিত। অন্যদিকে বিজেপি বলছে যে তাদের আগের বারে তারা দ্বিতীয় হয়েছিল, এবারে তারা কালীগঞ্জে পদ্ম ফোটাবে। কিন্তু আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে স্বচ্ছভাবে যদি ভোট হয়, যদি মানুষকে তার মত প্রকাশের অধিকার দেওয়া হয়, তাহলে কিন্তু ফল অন্য হতে পারত। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।